দুর্নীতিতে কি পরিমাণে বেড়ে গেছে এবং কত টাকা হতে পারে। এখন তো বিভিন্ন জায়গায় যে পোস্ট দেখছি আমরা বিভিন্নভাবে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই বলছে, এবং বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা থেকে করে ইয়াং ছেলে মেয়েরা যারা হায়ার স্টাডি করছে তারা বলছে যে কে বলে বাংলাদেশ গরিব, বাংলাদেশ তো অবশ্যই ধনী দেশ, আর না হলে একজন এত টাকা কামাই কিভাবে, একটা গরুর দাম এত টাকা কিভাবে হয়, খাসির দাম এত টাকা কিভাবে হয়, এই দেশ আপনার সুইস ব্যাংকে এত টাকা কেন থাকে, কেন তারা এগুলো এত দামে এগুলো দিতে পারছে, নিশ্চয়ই বাংলাদেশ অনেক ধনী এই কারণে পারছে। খন্দকার রুহুল আমিন সিআইপি, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম দ্রব্যমূল্য নিয়ে, মূল্যস্ফীতি নিয়ে, অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে কথা বলছিলেন আমাদের সঙ্গে বদিউর রহমান। আপনি কি মনে করেন যে এই অবস্থার পেছনে আমরা যে দুর্নীতির খবর দেখছি, যে অনিয়মের কথা বলছি, আপনি আমাদের শফিকুল ইসলাম ভরসা বলেছেন সিন্ডিকেটের কথা, সবই কি এই বিশেষ করে অল্প সময়ে বেশি টাকা বানানোর একটি যন্ত্র তৈরির জন্যই কি এই নাবিশ্বাস কিনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার কথাতে সব কিছু বেরিয়ে আসছে। প্রকৃতপক্ষে সরকার অ্যাকচুয়ালি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায় কিনা, এবং সরকার কিছু কিছু ব্যবসায়ীদের কাছে তার যে যোগ্যতা, তার যে শক্তি সে প্রয়োগ করতে পারে কিনা। আমরা শুনি এটা, যেহেতু ব্যবসার সাথে জড়িত আছি এবং ডাইরেক্ট জনগণের সাথে জড়িত, দেখা গেছে যে এরকম যে এলসি খুলতে যেয়ে আমরা সবাই খুলতে পারি না, ওখানে 4 থেকে 5 জন তারা এলসি খুলতে পারে, এসেনশিয়াল গুডস প্রোডাক্ট। এবং এমনও দেখা যায় যে ওই প্রোডাক্টটা আসছে সমুদ্রে নোঙর করে রেখেছে, এবং বাজারে যে যখন শর্টেজ থাকলেই তো জিনিসপত্রের দামটা বেড়ে যায়, যখন শর্টেজ হয় তখন ওই জাহাজ থেকে খালাস করা হয় এবং তখন তো রেটটা বেড়ে যায়, দ্রব্যমূল্যের দাম বাড়া থাকে, ঠিক ওই সময়টা তারা দিয়ে তাদের বাড়তি টাকাটা পকেটে নিয়ে নেয়। তো এটা কি মনে করেন যে সরকার জানে না? এই যে বুদ্ধিটা আছে, বুদ্ধিটা তারা জানে না? অবশ্যই জানে। এই জন্য আমি বলছি যে ইচ্ছা থাকতে হবে। যদি ইচ্ছা থাকে তাহলে সব কিছু করা যায়। এই যে এখন ইচ্ছা হয়েছে আপনার বেনজির সহ সবাইকে যেভাবে ধরছে, হয়তো বলা যায়, অনেকে বলে থাকেন যে আপনার অনুসন্ধান টিম, প্রশাসন, গোয়েন্দা কেউ কিছু করতে পারে না এই রাজস্ব বোর্ডের কর্মকর্তাকে, কিন্তু একটা ছাগল করে দেখালো। তো এরকম অনেক কিছুই আছে। এবং আমাদের বর্তমান সরকারের অ্যাকচুয়ালি ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল দুর্নীতি দমন সহনীয় পর্যায়ে করার জন্য। এখন যেটা দেখছি যে দুর্নীতিতে কি পরিমাণে বেড়ে গেছে এবং কত টাকা হতে পারে। এখন তো বিভিন্ন জায়গায় যে পোস্ট দেখছি আমরা বিভিন্নভাবে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই বলছে, এবং বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা থেকে করে ইয়াং ছেলে মেয়েরা যারা হায়ার স্টাডি করছে তারা বলছে যে কে বলে বাংলাদেশ গরিব, বাংলাদেশ তো অবশ্যই ধনী দেশ, আর না হলে একজন এত টাকা কামাই কিভাবে, একটা গরুর দাম এত টাকা কিভাবে হয়, খাসির দাম এত টাকা কিভাবে হয়, এই দেশ আপনার সুইস ব্যাংকে এত টাকা কেন থাকে, কেন তারা এগুলো এত দামে এগুলো দিতে পারছে, নিশ্চয়ই বাংলাদেশ অনেক ধনী এই কারণে পারছে, এই কথাটা চলে আসে। তো এই কারণে আমরা বলতে চাচ্ছি যে সুশাসন অ্যাকচুয়ালি খুবই প্রয়োজন। সুশাসন যদি আপনি আনেন তা সেখানে প্রত্যেকটা জিনিসই আপনার নাগালের মধ্যে চলে আসবে। প্রকৃতপক্ষে আমাদের জনগণের দিকে অবশ্যই তাকাতে হলে এসেনশিয়াল গুডস যেটা, সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এটা কিভাবে রাখবেন? এটা আপনার একটা সাপ্লাই চেইন দরকার আছে। যেমন কোভিড কারণে সমস্ত পৃথিবী যখন মুখ থুবড়ে পড়ে গেছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার মধ্যে একটা বিরাট সচেতনতা ছিল এবং তারা দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে। এবং তখন দেখেন সাপ্লাই চেইন খুব ভালো ছিল, দুর্নীতি ছিল না। যে পুলিশদের নিয়ে এত সমালোচনা, সেই পুলিশরা খুব ভালো দায়িত্ব পালন করেছে, এবং যে বেনজির সৃষ্টি হয়েছে সে বিদেশে যে আপনার গোল্ড মেডেল পেয়েছে, বাহিরে গেলে ভালো থাকে, সৎ থাকে এবং তাদের যোগ্যতা প্রকাশ করতে পারে, আর নিজের দেশে আসলে তার নিজের আখের গুছায়। তো এটা কি পরিবেশের জন্য? এটা কি আমরাই দায়ী? এই কারণে এইটা নিয়ে আমাদের দেখা দরকার। আমরা তো খুবই গর্ব করে বলি যে বাংলাদেশ এইভাবে ডেভেলপ হচ্ছে, মেগা প্রজেক্ট হচ্ছে। এখন তো মনে হয় যে মেগা প্রজেক্টের কারণেই অনেকেই এই দুর্নীতির সুযোগটা পেয়েছে। এই দুর্নীতিটা যদি লাগাম টেনে না ধরা হয়
তাহলে তো আমাদের এই মুদ্রাস্ফীতি যে কথাটা আপনার প্রথমে যে চ্যালেঞ্জ ছিল বা যেটা স্লোগান ছিল, যেটা দ্রব্যমূল্য কিভাবে আপনার নিয়ন্ত্রণে আনবেন? আমাদের যে নিজস্ব টাকা যদি আপনার পাচার হয়ে যায় তাহলে কিভাবে নিয়ন্ত্রণ আনবেন? আপনারা আমাদের বাংলাদেশ ব্যাংকের ভোল্টের থেকে যদি স্বর্ণ চুরি হয়ে যায় কিভাবে করবেন? বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে যায় তাহলে যারা রেমিটেন্স পাঠাবে তাদের কি আপনার বিশ্বস্ততা থাকবে, তাদের কিভাবে নির্ভরশীলতা থাকবে? আমাদের এখানে তফসিলি ব্যাংকের কি অবস্থা? তো এই নানান দিকে দেখা যায় যে আমাদের মধ্যম যারা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার আমরা যারা আছি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, আমার চাহিদা মাফিক ইভেন রানিং ক্যাপিটালের জন্য আমরা টাকা পাচ্ছি না। ব্যাংকে যাচ্ছে বলে টাকা নাই। তাহলে আমাদের মতো যারা, আমরা যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক মতো না চালাতে পারি, কেননা প্রতি বছর আপনার ছেলেমেয়েরা পড়াশোনা বের হয়ে পড়াশোনা শেষ করে দেখা যায় 20 থেকে 25,000 ছেলেমেয়েরা তারা কর্মসংস্থানে বের হচ্ছে। সরকারিভাবে 1% দিতে পারে কিনা সন্দেহ, বাট বাদবাকি সব কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর আমরা করছি। প্রাইভেট সেক্টর কারা করছে? এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা আমরা করছি। কিন্তু আমাদের সেইভাবে দায়িত্ব পালন বা সেইভাবে সুযোগ দেওয়া হয় না। আপনার স্মল এবং মিডিয়ামে আপনার যে সমস্ত লোন দেওয়া হয়েছে তার রিকভারি প্রায় 95%, কিন্তু সেখানে আমরা পাচ্ছি না। তো এই কারণে আমরা যদি সুশাসন না থাকে তো সেখানে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা, দুর্নীতি কোনোটাই কিন্তু কন্ট্রোল করা যাবে না। আমি মনে করি যে সুদূর প্রসারী চিন্তা করে এবং এটা সমন্বয়ে, শুধু এককভাবে নয়, এখানে সমন্বয়ে, এখানে সরকার, ব্যবসায়ী, বিরোধী দল সম্মিলিতভাবে বসে সিদ্ধান্ত নিয়ে যদি দায়িত্ব পালন করা যায় তাহলে আমি মনে করি যে কিছুটা কাজ হবে, যেটা শ্রীলঙ্কা করেছে। তো সেটা করে আমাদের দেখা। আমি আপনার কাছে আবার আসবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। খন্দকার রুহুল আমিন সিআইপি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, রাজনৈতিক সদিচ্ছার কথা বলছিলেন বদিউর রহমান। রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্যই তো সব সরকারি নির্বাচনী ইশতেহার দেয়। সেই ইশতেহারেও ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা। সদিচ্ছার বহিঃপ্রকাশ করেছেও সরকার, কিন্তু কাজ হচ্ছে না কেন? হ্যাঁ, পৃথিবীতে আমরা যত উন্নত দেখি এবং ডেভেলপমেন্ট টোটাল সব কিছু রাজনীতির কারণে কিন্তু হয়, এবং বাংলাদেশকেও আপনার পরিবর্তন করতে হলে, উন্নতি চরম শিখরে যেতে হলে, শুদ্ধাচার করতে হলে অ্যাকচুয়ালি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। কিন্তু সেখানে কথা আছে না, যেটা বদিউর রহমান সাহেব বললেন, যে রাজনীতি, যে সুর রাজনীতি বা আদর্শের রাজনীতি, নেতৃত্ব, সেটা কোথায়? এবং আমি মনে করি যে বাংলাদেশে যেটা ব্যবসায়ীরা 60% বলা হয় যে জাতীয় সংসদে ব্যবসায়ীরা গেছে, তো ব্যবসায়ী তো এখন যে দলের যায় সে দলের পক্ষেই কথা বলে, সে কিন্তু ব্যবসায়ীদের পক্ষে কথা বলতে পারে না, সে দলের পক্ষে তার কথা বলতে হয়। আর এখানে যদি ব্যবসায়ীরা চায় যেটা ভালো, তারা সেখানে দেখাই দিয়েছে। আমরা এই 4 জনের মধ্যে 3 জনই ব্যবসায়ী, আমরা নিজেদের 75% আপনারা এখন আমরা এখানে আছি। তো সুতরাং আমরাই কিন্তু দেশ পরিবর্তন করছি। এই যে ধরেন এখন মাথাপিছু আয় বেড়ে গেছে, পৃথিবীর বুকে বাংলাদেশের যে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে যেটা গর্ব করে, এটা কিন্তু আমরা ব্যবসায়ী করেছি, আমাদের কারণেই কিন্তু এটা হয়েছে, এটা কিন্তু মানতে হবে। কারণ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে খুঁজতে চান, পাবেন না চট করে, বাট বাংলাদেশের অর্থনীতি এখনও যে খুঁজতে চান চট করে পেয়ে যাবেন। কী কারণে? বাংলাদেশি ব্যবসায়ীদের কারণে। তা আমরা যেটা বলছি যে এখানে প্রকৃতপক্ষে আমাদের রাজনীতির যারা দিচ্ছেন এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সদিচ্ছা দিয়ে যদি ঠিকই তারা চিন্তা করে যে না, আমরা অবশ্যই পরিবর্তন করব, সেখানে আমাদের দলের লোক থাক, আমাদের নিজস্ব সচিবরা থাক, তারপর তাদের দায়িত্ব আমরা পালন করবো এবং দেখাবো। যেটা 2-1টি যেটা দেখাচ্ছে সেখানে না, এবং চট করে যদি এটা কমিয়ে দেওয়া হয় যে যা হয়েছে এনাফ, এখন আমরা এই পর্যন্ত থাকি, তাও হবে না। আমার মনে এখন উচিত, যেমন আমাদের স্যার তো অ্যাকচুয়ালি আপনার এনবিআরএতে ছিলেন, এখন এনবিআরএ যে সমস্ত কর্মকর্তারা যারা ইমিডিয়েট রিটায়ার্ড করেছেন এবং যারা কর্মী আছেন তাদের মধ্যে কিন্তু একটা ভীতি সঞ্চয় হয়েছে। তারা দেখা যায় এখনও কাজই করতে চাচ্ছে না, এবং তারা এখন বলছে যে আমাদের কিছু দিতে হবে না, সরকারি কোষাগারে বাড়িয়ে দেন।
এই যে এই জিনিসটা একটু কিছুটা পরিবর্তন হয়েছে, সরকার একটু মাথাচাড়া দিয়েছে দেখা, অর্থাৎ সরকারের সদিচ্ছার জন্য এটা হয়েছে। তো এই কারণে আমরা বলতে চাচ্ছি যে অবশ্যই বাংলাদেশ কিন্তু সম্ভাবনার দেশ, এবং এখানে ইচ্ছা করলে কিন্তু পারা যায়। প্রতিটা ক্ষেত্রে আপনার সূচকে দেখেন না, ভারত এবং পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সব দিক দিয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে, আবার দুর্নীতিতে এগিয়ে আছে, আবার টাকা পাচারও এগিয়ে আছে। তো সেগুলো আমাদেরকে কনসার্ন করতে হবে, আমাদের দুর্নীতি এবং পাচার এটা রোধ করতে হবে, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বাড়াতে হবে। গত 3 মাসে আমাদের রেমিটেন্স কিন্তু প্রচুর আসছে, প্রচুর রেমিটেন্স আসছে, যেটার জন্য আমাদের যে রিজার্ভ ফান্ডের টাকাটা এখন ঊর্ধ্বগতি। কিন্তু প্রকৃতপক্ষে যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। আমি কয়েকদিন আগে দেশের বাড়ি থেকে আসলাম, সেখানে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আসে তাদের সাথে ইভেন ইমিগ্রেশন যে ব্যবহার করে, এটা তো অ্যাকচুয়ালি আমার কাছে তো একটু অন্যরকম লেগেছে, যে এরা কীভাবে কন্ট্রিবিউশন করছে দেশকে, কিন্তু তাদের মূল্যায়ন করছে না। তারা অ্যাকচুয়ালি জাতীয় বীর। একসময় হয়েছে 71-এ যেটা যারা যুদ্ধ করেছে বাংলাদেশকে, যে সূর্য সন্তান আমরা বলে থাকি মুক্তিযোদ্ধা, তদ্রূপ কিন্তু আমাদের এই যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে মূল্যায়ন, যারা প্রবাসী যারা এই প্রবাসীর জন্য যেটা তাদের কি মূল্যায়ন আমরা করছি। এবং প্রকৃতপক্ষে আমরা দেখতে ইউরোপ আমেরিকার চাইতে কিন্তু মিডল ইস্ট থেকে আমাদের রেমিটেন্সটা বেশি আছে। তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদের প্রশিক্ষিত করতে হবে। তারা যে লোনের টাকা নিয়ে তারা বিদেশে গেছে, সেটা কিভাবে আমরা তাদেরকে ভালোভাবে পরিশোধ করতে পারি। আর সিম্পল জিনিস দেখেন, যে প্রায় 5 লক্ষ লোক আপনার মালয়েশিয়াতে যাবে, তো সেখানে করা হয়েছে গভর্নমেন্ট থেকে এখানে 86,000 টাকা হলে সে সুন্দরভাবে যেতে পারে, এবং যে এজেন্সি পাঠাবে তারও মোটামুটি একটা 10%। এখানে আমি একটু বলতে চাচ্ছি, সিম্পল এইটাই দেখেন, সেখানে দেখা গেছে যে এই 5 লক্ষ লোককে তারা কিছু তো প্রায় 10 থেকে 12,000, আপনি এয়ারপোর্টে কী অবস্থা দেখেছেন, আর সেখানে প্রায় 3 থেকে 7 লক্ষ টাকা খরচ করে গিয়েছে। ওখানে কয়টা পার্টি বা মানে কয়টা এজেন্সি এটা করেছে? 5 থেকে 7টা এজেন্সি করেছে, যারা সরকারের পক্ষে আছে, যারা এমপি আছে তারা করেছে। তো এইটাতে কারণে এটাতে আমাদের কনসার্ন করা দরকার না, অ্যাড্রেস করা দরকার না, অ্যাড্রেস করলে কিন্তু আমরা সব কিছু পেয়ে যাব। তো সুতরাং প্রতিটা ক্ষেত্রে যদি এইভাবে করি তাহলে কিন্তু জনগণের হয়রানি কমবে, আলটিমেটলি জনগণের সবসময় হয়রানি হয়। খন্দকার রুহুল আমিন, সিআইপি। আমার হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই।